এদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যে রাষ্ট্র সরকারের নাম ছিল গণপ্রজাতন্ত্রী সরকার, প্রজাতন্ত্রের সরকার। বাস্তবতার আলোকে আমরা দেখেছি প্রজাতন্ত্রের সরকার না, স্বৈরাচারের সরকার, দুর্নীতির সরকার, ব্যর্থ সরকার। 1972 সাল থেকে আমি যদি আসি তাহলে আমি দেখতে পারব যে বহু সরকারের পালাবদল হয়েছে, ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু মানুষ তার কাঙ্ক্ষিত স্বাধীনতার সুফল পায় নাই। দুর্নীতি বাস যারা, বর্তমানে এ কথাটা বলা যায় যে আপনি যদি কোনো ব্যবসা করতে চান তাহলে পরে রাজনীতিতে যান। রাজনীতিতে গেলে আপনি এত অধিক অর্থ সংগ্রহ করতে পারবেন যে অর্থ বাংলাদেশে ধরবে না, বিদেশে যাইয়ে বেগমপাড়ায় বাড়ি করতে পারবেন। পীর সাহেব চরমনায় কি বলে? পীর সাহেব চরমনায় বলে আমরা রাজনীতি করি না, আমরা করি রাষ্ট্রনীতি। যে রাষ্ট্রনীতির মধ্যে ওই শাসন আমল কেমন ছিল, ওই শাসন আমলটা কেমন ছিল এটা সারা বিশ্ববাসী জানে, কিন্তু একজন চোর বা ডাকাত বা দুর্নীতিবাজ সে কোনোদিনও ভালো কথা গ্রহণ করবে না, এটাই তো স্বাভাবিক। আজকে দেখেন জুলাই উত্তর 5ই আগস্ট পর্যন্ত আমাদের ছেলেরা তারা বৈষম্যতা দূর করার জন্য আন্দোলনে নামলো। এই আন্দোলনটা আস্তে 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 এত গ্রহণযোগ্যতা লাভ করলো যে এই সরকার, শেখ হাসিনার সরকার, যারা এজেন্ডা দিয়েছিল 41 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে, তারা রাতের অন্ধকারে পালিয়ে যেতে বাধ্য হলো। এটার কারণটা কি? এটার কারণটা হলো যে আপনি দেখবেন যে স্বৈরাচারিত্ব এবং যারা জালে জুলুমের আর্তনাদে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কাঁপে। এই মজলুম জননেতা হলো পীর সাহেব চরমনাই। আপনারা লক্ষ্য করে দেখেন, আপনারা সোনার বাংলা দেখেছেন, নূতন বাংলা দেখেছেন, সবুজ বাংলা দেখেছেন, কত বাংলা দেখেছেন, আর কত রক্ত লাগবে এই বাংলাদেশকে স্বাধীন করতে। আমি একটা কথা সতর্ক করে বলতে চাই, সেটা হলো আজকে যে রাস্তার পাশে আপনারা জনসমাবেশ করছেন, এই রাস্তাটা বেনাপোল দিয়ে পেট্রোপোল দিয়ে ভারতে গেছে। ব্রিটিশ খেদার আন্দোলন মুসলমানরা করেছিল। 1803 খ্রিস্টাব্দে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এই ভারতবর্ষকে দারুল হরব ঘোষণা করেছিল। এই জিটি রোড, এটাকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বলে। আমার বারবার মনে হচ্ছিল সেই ঘটনাটি আপনাদের গোচরভূত করার জন্য আমি বললাম। এই রোডের দুই পাশে ব্রিটিশ খাদ্য আন্দোলনের সময় 60,000 উলামা ইকরামকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল। ভারতবর্ষ মুসলমানরা স্বাধীন করেছে। তার একটা বোমা বাস্তব প্রেক্ষাপট, ইতিহাস থেকে আপনার শিক্ষা নিতে হবে যদি আপনি মানুষ হয়ে থাকেন। কারণ একজন মানুষের বিবেকের কারণে কিন্তু ময়দানে হাসরে হাইয়ন জনারের কোনো হিসাব হবে না, কিন্তু মানুষের হিসাব হবে। এই যে বাস্তব প্রেক্ষাপট, ওই সময় কাজী নজরুল একজন বিদ্রোহী কবি, আর রবীন্দ্রনাথ ঠাকুর একজন জাতীয় কবি বলা হয়, ঠিক না? তা কাজী নজরুল কবিতা লিখলো যে ভাঙরে তালা বন্দিশালা, আনোয়ার আনোয়ার দেলোয়ার তুমি মারো জোর তোর হানোয়ার। আর রবি ঠাকুর কি লিখলো?
ভয় নাই ওরে ভয় নাই, রাজ অনুগত যারা তাদের কিসের ভয়। পার্থক্যটা বোঝেন নাই? শেষ পর্যন্ত কিন্তু ব্রিটিশ মুম্বাই একটা গেট আছে, লিভ ইন্ডিয়া উইথ নেকেড ফুট। মুম্বাই সাগর উপত্যকায় ওই গেটটার নাম হলো লিভ ইন্ডিয়া উইথ নেকেড ফুট। জুতা খুলে খালি পেয়া ওই ব্রিটিশ হানাদার বাহিনী এই ভারতবর্ষ ছেড়ে চলে গিয়েছিল। ওই গেটটার নাম হলো কুইট ইন্ডিয়া। সমস্ত জান প্রাণ যারা দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করলো তারা হলো মুসলমানরা। তারপর দেখেন পাকিস্তান হলো, পাকিস্তান স্বৈরাচার শাসন শুরু করলো, বৈষম্যতা শুরু করলো, বৈমাত্রিক সুলভ আচরণ শুরু করলো, তাদের বিরুদ্ধে আবার আন্দোলন শুরু হলো। 71 সালে আপনার 30 লক্ষ লোকের জানের বিনিময়ে 2 লক্ষ মা-বোনের ইজ্জত সম্ভ্রম নষ্ট হওয়ার বিনিময়ে আমরা একটা স্বাধীনতা পেলাম। 72 সালে একটা দেশ লাল সবুজের পতাকায় একটা দেশ পেলাম, তার নাম হলো বাংলাদেশ। শুরু হলো 1972 থেকে 75। কি শুরু হলো? স্বৈরাচারিত্ব শুরু হলো, এক নায়কত্ব শুরু হলো। যে কোনো কিছুর বিনিময়ে নিজের ক্ষমতা, দলীয় ক্ষমতা কায়েম করার চেষ্টা যখন লাগলো, 1975 সালে সপরিবারে চলে গেল। এর পরবর্তীতে আমরা কি দেখতে পেলাম? কয়েকটা সরকারের রদবদল আমরা দেখেছি। এরপরে গত 15.5 বছর সারা বাংলাদেশটাকে আয়না ঘরে পরিণত করলো। কথা বললে, দাড়ি থাকলে, টুপি থাকলে সে হলো মৌলবাদ। আমরা মৌলবাদ, যার মূল ঠিক আছে সে হলো মৌলবাদ। কাজে আমরা বলে আমরা মৌলবাদ, আমাদের মূল ঠিক আছে, তোমাদের মূল ঠিক নেই, তোমরা আমাদের মৌলবাদ বলো, এটাই স্বাভাবিক। যাও ভাই, এই যে 5ই আগস্টে এই সরকার যেভাবে পালিয়ে গেল, অসম্মানিত হয়ে যেভাবে চলে গেল, এটা খুব ছোট্ট একটা ঘটনা ছিল, খুব ছোট্ট একটা ঘটনা। বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা করেছে। সর্বপ্রথম কার্ফিউ ভঙ্গ করে সাইকেল চরমোনাই লক্ষ লক্ষ মানুষ সাথে করে ছাত্র আন্দোলনের মঞ্চে উপস্থিত হয়েছে। এখন বড় বড় কথা অনেক সাহেব বলতেছে, আরে রাখেন, একটি মাত্র দল দেখার বাকি, সে দলটির নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাকি সব আমরা দেখেছি, কখনো আওয়ামী পিঠে, কখনো বিএনপির পিঠে চড়ে ক্ষমতা গেছে, এই দৃষ্টান্ত আমাদের কাছে আছে। কিন্তু আমরা আপোষহীন এক নেতা পেয়েছি, যে নেতার কোনো আপোষ নাই, বাতিলের মোকাবেলায় বহু পাহাড়ের মতো অবস্থান নিয়ে পড়ে থাকে। আমি জুলাই এবং 5ই আগস্ট পর্যন্ত যে সমস্ত প্রায় গণনায় 800 অথবা 1000 ছাত্র বা মানুষ হত্যা হয়েছে, আমি তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। 4000 লোক অন্ধ হয়ে গেছে, হাজার হাজার লোক পঙ্গুত্ব বরণ করেছে। আজ সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাদের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ সার্বক্ষণিকভাবে খেদমত করে যাচ্ছে। আমি এই কথা বলবো, তালিবানরা কি ইসলামিক রাষ্ট্রে এটা কেমন, তার একটা উদাহরণ আমি দেব। ইসলামী রাষ্ট্রটা কেমন, এরা কি চায়, এদের উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য কি। ওমর বিন আব্দুল আজিজের খেলাফত আমলে, যাকে দ্বিতীয় ওমর বলা হয়,
তার আমলে দজলার পরে এক বৃদ্ধা বসবাস করত। সে বৃদ্ধা অত্যন্ত অত্যন্ত আবেদা মহিলা ছিল। শেষ রাতে উনি দজলার ঘাটে অজু গোসল করতে যাইতেন। একদিন বামে লক্ষ্য করে দেখে যে বাঘ আর হরিণ এক ঘাটে পানি খাচ্ছে। ওনার যারা আল্লাহ হয় তারা বুদ্ধিমান হয়, তারা সুচতুর হয় না, তারা বুদ্ধিমান হয়। এটা আল্লাহর তরফ থেকে তাদের মগজে দিলে ঢেলে দেওয়া হয়। উনি বুঝলেন যে ওমরের শাসন, ওমর বিন আব্দুল আজিজের শাসনকালে বাঘ আর হরিণ এক ঘাটে পানি খাচ্ছে। এর কিছুদিন পরে দেখলো উনি ওইরকম দজলার পাড়ে অজু গোসল করার জন্য গেছে। যাওয়ার পরে দেখে যে পাশে পথ শব্দ হচ্ছে। কিসের শব্দ? তখন উনি তাকিয়ে দেখে যে বাঘ হরিণকে খাওয়ার জন্য দৌড়াচ্ছে। ওনার বুঝ হয়ে গেল যে আমাদের বাদশা আর দুনিয়াতে নাই। তাই একজন আল্লাহ খোদা ভীরু মানবিক বাদশার বলিয়াতে বাঘ আর হরিণ এক ঘাটে পানি খায়। আর যত দুর্নীতি আর যত স্বৈরাচার শাসন, যত অপকর্ম, সুদ ঘুষের মাফলা, জালেমের জুলুমে সারা বাংলাদেশ অবিশ্বাস হয়ে উঠতেছে। একটু কথা বলার সুযোগ আমাদের ছিল না। আজকে যাদের কারণে আজকে আমরা আজ এই দেশটাকে অবমুক্ত হয়েছে, দুর্নীতি বৈষম্য দুর্নীতির থেকে অবমুক্ত হয়েছে। তাই এরকম আমরা আর কতবার কত সন্তান হারিয়ে, কত মা বোনের ইজ্জত নষ্ট করে এই দেশের সার্বভৌমত্ব সহ এই দেশের যানবাহন নিশ্চয়তা করব, এটা জনগণের কাছে আমাদের প্রশ্ন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এ পর্যন্ত কোনো আপোষ করেন নাই। তারা কোরআন এবং সুন্নাতের সুশাসন কায়েম করতে চায়। কেন? শান্তি একমাত্র 10 তলার পর আর ওই বেগমপাড়ার বাড়ির পর শান্তি নাই। আজকে বেগমপাড়ারা বুঝতেছে যে অশান্তি কাহাকে বলে, ও কত বড় বড় কি কত রকম। আপনারা দেখেছেন একজন বিচারপতির অবস্থা, লক্ষ্য করেছেন একজন বিচারপতির অবস্থা লাঠি দিয়ে তার মানে অন্ডকোষ ফাটাই হচ্ছে পাবলিক। এগুলি দেখে আমরা খুশি না, কারণ আমরা ওই শাসন ব্যবস্থা চাই যে শাসন ব্যবস্থা, যে রাষ্ট্রে একজন মুসলমানের জানমালের নিরাপত্তা যতটুকু থাকবে, একজন অমুসলমানের জানমালের নিরাপত্তাও ততটুকু থাকবে। তাই ভাই আমার আলোচনায় আমি শেষ করতে চাচ্ছি। আপনারা তাই বলেন, আমার প্রশ্ন, এর থেকে উত্তরণের উপায় কি? এর থেকে উত্তরণের উপায় কি? এর থেকে উত্তরণের একটি মাত্র উপায় আছে, সেটা হলো চলমান